আপনারা শুনছেন অল্প স্বল্প গল্প। আজকের গল্প ও মশাই, লিখেছেন অদিতি ভট্টাচার্য। গল্পটি নেওয়া হয়েছে আনন্দমেলা পূজা বার্ষিকী 1431-এর সংকলন থেকে। গল্প পাঠ শুরু হলো। দেবব্রতর মন মেজাজ বড়ই খারাপ। কি যে হচ্ছে আজকাল, এক ভেবে কিছু করতে যাচ্ছেন, ফল হচ্ছে উল্টো। অনুরাধা বকাবকি করছেন, ছেলেমেয়েরাও ফোন করে বোঝাচ্ছে। তাছাড়া গোদের উপর বিস্ফোরার মতো আছেন প্রাণগোপাল গুহ মজুমদার, দেবব্রতর নতুন প্রতিবেশী। একেবারে পাশের বাড়িটাই ওর। দিনের মধ্যে কতবার যে ও মশাই বলে এসে হাজির হন তার ঠিক নেই। ব্যাপার কিছুই নয়, এই কয়েকদিন আগে দেবব্রত একটা লেখা পড়ছিলেন। লেখাটা বয়স্ক মানুষদের নিয়ে। তাদের বলা হয়েছে সবসময় বয়সের কথা ভেবে মন ভারাক্রান্ত না করে বরং অবসর জীবন উপভোগ করা ভালো। কোনো অপূর্ণ ইচ্ছে থাকলে তা মেটানো যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ করা যায়। কোনো হবি নিয়ে ব্যস্ত থাকা যায়। এরকমও তো হয়, কোনো শখ ছিল কিন্তু এতকাল সময়ের অভাবে তার চর্চা করা হয়নি, সে নিয়েও মেতে থাকা যায়। দেবব্রত খুব পছন্দ হয়েছিল কথাগুলো। সত্যি তো, কত কিছু করা যায়। বুড়ো হয়ে গেছি ভাবলেই বুড়ো, না হলে বুড়ো টুড়ো আবার কি কথা। বলতে নেই, ওর শরীর স্বাস্থ্য এখনো বেশ ভালোই আছে। মুড়ি কিনতে দোকানে গেছিলেন। মুদিখানার দোকানের পাশেই খেলনার একটা নতুন দোকান হয়েছে। দোকানের শোকেশে একটা গাড়ি দেখে সেদিকে এগোলেন দেবব্রত। কদিন আগে পিস্তুত দাদার বাড়িতে গেছিলেন, ওর নাতনি এরকমই একটা গাড়ি নিয়ে খেলছিল না। দেবব্রত মুগ্ধ হয়ে দেখছিলেন আর ভাবছিলেন ওদের ছোটবেলায় এরকম সুন্দর সুন্দর খেলনাপাতি কিছুই ছিল না। পিস্তুত দাদাও সে কথা বললেন, আমারই নিয়ে খেলতে ইচ্ছে করে, আমরা তো আর এসব পাইনি। দেবব্রত গাড়িটা নেড়ে চেড়ে দেখলেন এবং আগু পিছু কিছু না ভেবে কিনেও ফেললেন। বাড়ি ফিরেই সামনের বারান্দায় সেটাকে চালালেন, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হলো কেউ দেখছে না তো। দেখলে নির্ঘাত হাসাহাসি করবে, ভাববে ভীমরতি ধরেছে। মনে হতেই গাড়িটা বাক্সে পুড়ছেন, এমন সময় প্রাণগোপাল এসে হাজির। বাচ্চাদের গাড়ি নিয়ে কি করছেন মশাই? তার বপুখানা কিছু কম নয়, একটু তাড়াতাড়ি হাঁটলেই হাঁসফাঁস করেন। আমাদের বাড়িতে রান্না করে যে তার নাতির জন্মদিন, তার জন্যে কিনেছিলাম। দেওয়ার আগে ব্যাটারি ফুরে চালিয়ে দেখে নিলাম। অম্লান বদনে বললেন দেবব্রত। তাই বলুন? বাবা, এটুকু আসতেই হাঁপিয়ে গেলাম। দিব্যি গাড়ি, কত দাম নিল মশাই? প্রাণগোপাল ধপ করে চেয়ারে বসে পড়লেন। সাইকেল চালাতে খুব ভালোবাসতেন দেবব্রত, অনেকদিন পর্যন্ত চালিয়েছেন। কলেজে পড়াকালীন তো বন্ধুরা দল বেঁধে সাইকেল নিয়ে বেরোতেন। খেয়াল হলো আবার সাইকেল চালালে হয় না। এদিকে বাড়িতে এখন আর সাইকেল নেই। হুট করে কিনে ফেলবেন, তার চেয়ে আগে 2-4 দিন চালিয়ে দেখলে হয় না? যতই হোক অনেক দিনের অনভ্যাস। প্রাণগোপালের বাড়িতে একটা আছে, ওর ছেলের সাইকেল। ছেলে এখানে থাকেও না, কিন্তু সাইকেল বিক্রিও করতে দেবে না। এই নিয়ে প্রাণগোপালের অশান্তির শেষ নেই। দেবব্রত বলবেন কি বলবেন না ভাবতে ভাবতেই বলেই ফেললেন, আপনার ছেলের সাইকেলটা একবার দেবেন। কেন দেব না মশাই, 1000 বার দেব। প্রাণগোপাল বললেন, কিন্তু সাইকেল নিয়ে করবেনটা কি? আপনি সাইকেল চালাতে জানেন নাকি? দেবব্রত অল্প হাসলেন শুধু। তারপর সাইকেল নিয়ে বাড়িতে এলেন। শুভ কাজে দেরি করতে নেই, তাই পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়লেন। আবহাওয়াও ভালো, ঠান্ডাটা আগের থেকে অনেক কমেছে। ভোরে বেরোতে অসুবিধে হয় না। সাইকেল আর সাঁতার একবার শিখলে নাকি কেউ আর কোনো দিন ভোলে না, কথাটা অনেকবার শুনেছেন দেবব্রত। আজ হাতে কলমে তার একটা পরীক্ষা হয়ে যাবে। প্রথমটা একটু এঁকে বেঁকে চললেন বটে, কিন্তু তারপরে সেটা ঠিক হয়ে গেল। দেবব্রত খুব খুশি। কোন রাস্তায় যাবেন মনে মনে ঠিকই করে রেখেছিলেন। মনের সুখে প্যাডেল ঘোরাতে লাগলেন। সমস্যাটা হলো বেশ কিছুক্ষণ পরে পা দুটো বড্ড ব্যথা করতে লাগলো। অল্প স্বল্প হাঁপিয়েও যেতে লাগলেন। এদিকে বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছেন। ফিরতে তো হবে। শেষ পর্যন্ত কিছুটা চালিয়ে কিছুটা সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি ফিরলেন। বাড়ির কাছাকাছি আসতে কত লোকের কত প্রশ্নের উত্তর যে দিতে হলো তার ঠিক নেই।
আরে বিশ্বাস বাবু, সাইকেলে কোথায় গেছিলেন? আপনার সাইকেল আছে যে তাই তো জানতাম না। কি হলো কাকু, সাইকেল হাঁটিয়ে নিয়ে আসছেন যে, খারাপ হলো? আবার সাইকেলে কেন দেবব্রতদা? রাস্তাঘাটের অবস্থা জানেন না? সাইকেল টাইকেল আমাদের মতো বয়স্কদের পক্ষে একেবারে সেফ নয়। এসব শুনতে শুনতে বাড়ির সামনে এসে দেখলেন প্রাণগোপাল হাঁচড় পাঁচড় করে একবার এদিক একবার ওদিক করছেন। ওকে দেখেই গলা সপ্তমে তুলে বললেন, আমি ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে এসে দেখি আপনি বেরিয়ে গেছেন। খুব ভুল কাজ করেছি মশাই, আপনাকে সাইকেল দেওয়া আমার উচিত হয়নি। কতদিন চালাননি, যদি কিছু হয়ে যেত। আপনি না হয় বুঝছেন না, কিন্তু প্রতিবেশী হিসেবে আমার তো কিছু কর্তব্য আছে। এই কথাটাই আমি সবাইকে বলছিলাম। সবাইকে বলছিলেন মানে? কাকে বলছিলেন? দেবব্রত আঁতকে উঠলেন। সবাইকে মানে সবাইকে, আশপাশের সবাইকে। দুম করে বেরিয়ে গিয়ে যে ভালো করেননি তা তো বুঝছেন এখন। মুখ চোখের কি অবস্থা হয়েছে। চলুন আপনার সাইকেলটা দিয়ে আসি, ক্লান্ত স্বরে দেবব্রত বললেন। পা যেন আর চলছে না। সাইকেলের জন্য তারা কিসের মশাই? আমি কি এখন ওই সাইকেল চড়ে বিশ্বজয় করতে বেরোবো? ও দুদিন আপনার কাছেই থাক না হয়। আপনি আগে বাড়িতে গিয়ে চোখে মুখে জল টল দিয়ে সুস্থির হন দেখি। আর একটা কথা বলুন তো। প্রাণগোপাল গলা নামালেন। আপনার হয়েছেটা কি মশাই? সেদিন একখানা খেলনা গাড়ি নিয়ে পড়লেন, আজ সাইকেল নিয়ে। সব ঠিক আছে তো? বলেছিলেন বটে কার নাতিকে দেবেন, কিন্তু আমার যেন কি রকম মশাই। মনে কিছু হলে আমাকে বলবেন। চেপে রাখা মোটে ভালো কথা নয়। তাছাড়া প্রতিবেশীর জন্য না থাকলে আর কে থাকবে বলুন? দেবব্রত কিছু বললেন না, বাড়ি চলে এলেন। বাড়ি ফিরে বিশ্রাম নিতে নিতে অমিয়র কথা মনে হলো। দেবব্রতর ছোটবেলার বন্ধু, শুধু বন্ধু নন, প্রাণের বন্ধু ছিলেন। দুজনে যে কত সাইকেলের রেস দিয়েছেন, শুধু তাই নয়, ওর সব কিছুতেই অমিয় সঙ্গে থাকতেন। অমিয়কে না হলে ওর চলতো না। বন্ধুরা মানিক জোর বলতো। আচ্ছা, অমিয়র সঙ্গে যোগাযোগ করলে হয় না? উনি এখন শ্যামনগরে থাকেন বলে শুনেছেন। যেমন ভাবা তেমন কাজ। ক্লান্তি টান্তি ভুলে দেবব্রত অমিয়র ঠিকানা, ফোন নাম্বার জোগাড় করতে উঠে পড়ে লাগলেন। ঠিক 4 দিনের মাথায় ফোন নাম্বার পেয়েও গেলেন। পাওয়ার সঙ্গে সঙ্গে ফোন করলেন। কথা হলো। দেবব্রত দেখা করতে চান শুনে অমিয় পরশুদিন ওর বাড়িতে আসতেও বললেন। দেবব্রত তো আনন্দে আত্মহারা। দুপুর দুপুর বেরিয়ে পড়লেন। যাওয়ার সময় অবশ্য প্রাণগোপালের সঙ্গে দেখা হয়েছে। কোথায় চললেন মশাই? উনি জিজ্ঞেস করতে ছাড়েননি। দেবব্রত বলেছেন শুনে প্রাণগোপালও খুশি হলেন। খুব ভালো কথা মশাই, ঘুরে আসুন, ভালো লাগবে। দুঃখের কথা কি বলবো, পুরনো কোনো বন্ধুর সঙ্গেই আমার আর তেমন যোগাযোগ নেই, তাই এখানে এসে নতুন বন্ধুই করছি। এই যেমন আপনি। আমার দেরি হয়ে যাচ্ছে, আসি। দেবব্রত পা চালালেন। প্রাণগোপাল ওকে বন্ধু ভাবলেও উনি মোটেও ভাবতে চান না। অমিয়র ঘরে ঢুকে দেবব্রত একেবারে চমকে গেলেন। ঘরের 3 দিকের দেওয়াল জুড়ে শুধু ঠাকুর দেবতার ছবি। বন্ধুকে দেখে হেসে বললেন, হ্যাঁ আয় বস, অনেকদিন পরে দেখা। ছাড়া দেবব্রত কিছুই বলতে পারলেন না প্রথমটায়। তারপর অবশ্য টুকটাক কথা হতে লাগলো। অমিয় 2-একটা কথা পরে পরেই বলেন, জয় মা, মা, মা গো, বাবা, দয়া করো বাবা। ফোনেও 2-একবার বলেছিলেন বটে, কিন্তু দেবব্রত পাত্তা দেননি। বন্ধুকে খুঁজে পাওয়ার আনন্দেই বিভোর ছিলেন। অমিয় জিজ্ঞেস করলেন, বয়স তো ভালোই হলো, পরকালের কথা ভাবছিস কিছু? পরকাল টরকাল আবার কি? তাছাড়া এত বয়স করারও কিছু হয়নি, এই তো সবে 66 হলো। দেবব্রত উড়িয়েই দিলেন। মনে মনে আশ্চর্য হচ্ছিলেন ছোটবেলার অমিয়র সঙ্গে এই অমিয়কে মেলাতে না পেরে। অমিয় হেসে উঠলেন, মা গো, অপরাধ নিও না মা। কি বলছে বলি, তোর বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে? জীবনে কত অনিত্য জানিস না? এই আছি এই নেই,
এই এখন তুই দিব্যি সুস্থ মানুষ, ফিরতে গিয়ে হয়তো রাস্তাতেই স্ট্রোক করে গেল অথবা গাড়ি চাপা পড়লি, কিছুই বলা যায় না রে। তাই বলছি এখন থেকে এসবে মন দে। কতটা সময় তোর হাতে আছে তুই কি জানিস? ও কি উঠছিস নাকি? এই তো এলি। হ্যাঁ, এখন চলি। দেবব্রত অমিয়কে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে এলেন। উফ, ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে ভালো কাণ্ড হলো। পরের দিনই প্রাণগোপাল হাজির। ও মশাই, দেখা হলো? আমার সঙ্গেও আলাপ করিয়ে দেবেন তো? আপনার বন্ধু মানে আমারও বন্ধু। বাধ্য হয়েই সব বলতে হলো। আর যোগাযোগ রেখে কাজ নেই, প্রাণগোপাল বললেন। শুনেই আমার বুক ধড়ফড় করছে। আপনার শরীর তো দিব্যি ভালো মশাই। আমার চেহারা দেখুন, কিছুতেই ওজন কমাতে পারছি না। আমাকে এসব বললে তক্ষুনি হার্ট ফেল করতাম বোধ হয়। দেখতে দেখতে দোল এসে গেল। বাড়ির সামনে পাড়ার কয়েকটা বাচ্চা রং খেলছে। তাদের একজনের হাতে একটা লম্বা পিচকারি দেখে দেবব্রতর মনে পড়ল ছোটবেলায় অনেকটা এরকম একটা পিচকারি ওরও ছিল, খুব পছন্দের। দাদু কিনে দিয়েছিলেন, কিন্তু সেবারই রং খেলতে খেলতে সেটা খারাপ হয়ে গেল। ইচ্ছে থাকলেও পরে আর ওরকম পিচকারি কেনা হয়নি। মনে পড়তেই দেবব্রত বাইরে এলেন। পিচকারিটা একবার দেখতে চাইলেন। বাচ্চা মেয়েটা খুব অবাক হলো, বলল, তুমি পিচকিরি দিয়ে রং ছুড়বে? না না, রং ছুড়বো কেন? এমনি দেখবো। আমাদের সময় ঠিক এরকম ছিল না জিনিসগুলো। দেবব্রত বললেন বটে, কিন্তু সত্যি কথা হলো পিচকারি নিয়ে খানিক রং ছুটতে পারলে মন্দ লাগতো না। সবে পিচকারিটা হাতে নিয়েছেন কি নেননি, প্রাণগোপাল এসে হাজির। ও মশাই, পিচকারি নিয়ে কি করছেন? ও তো ছেলেপুলের খেলনা। ভালো আবির এনেছি, আসুন আমরা ওই খেলি বরং। একটু রং না লাগালে হয় নাকি? সময়ের জিনিস বলে একটা কথা আছে না। বাধ্য হয়েই দেবব্রতকে পিচকারি রেখে প্রাণগোপালের সঙ্গে আবির খেলতে হলো। মন মেজাজ তাই একেবারে খিচড়ে গেছে দেবব্রত। নিজের ইচ্ছে পূরণ করতে গেলে বা শখ মেটাতে গেলে যে কি হবে তা ভালোই বুঝতে পারছেন। কিছু লিখে ফেলা সোজা, কিন্তু করতে যাওয়ার হাজারো সমস্যা। 4:30 বেজে গেছে। এই সময় সাধারণত বেরোন দেবব্রত, কিন্তু আজ শুয়েই আছেন, ভালো লাগছে না। হঠাৎ বাইরে হাঁকাহাঁকি। ও মশাই, কি করছেন? আজ বেরোলেন না যে? ডোরবেল থাকলেও তা ব্যবহার করা প্রাণগোপালের ধাতে নেই। তিনি ও মশাই বলে হাঁক পারেন। দেবব্রত উঠে এলেন। চটপট তৈরি হয়ে নিন তো মশাই, এক জায়গায় যাব, এক্ষুনি টোটো আসবে, বললেন প্রাণগোপাল। দেবব্রত আজ একটু বিরক্তই হলেন, বললেন, না, কোথাও বেরোবো না, শরীরটা ভালো লাগছে না। বুঝি মশাই, সব বুঝি। শরীর মন কোনোটাই ভালো লাগছে না, তাই তো। প্রতিবেশী হয়ে এইটুকু না বুঝলে চলে? সরাটির গঙ্গার ঘাটে গেছেন? দারুণ জায়গা মশাই। গঙ্গার ফুরফুরে হাওয়ায় কেমন চাঙ্গা হয়ে যান দেখবেন। প্রাণগোপাল নাছোড়। দেবব্রত আর কি করেন, গেলেন। সারা রাস্তা প্রাণগোপাল একাই বকবক করে গেলেন। গঙ্গার ঘাটটা সত্যি চমৎকার। বিকেল সন্ধে অনেক লোক হাওয়া খেতে আসে, দেখলেন। দেবব্রত নিজের মনে ঘুরছিলেন। একপাশে একটা ছোট ছেলে একতাল মাটি নিয়ে কিছু তৈরি করছিল। দেবব্রত তার পাশে বসে পড়লেন, মাটিতে হাত লাগালেন। ছেলেটা কিছু বলল না, শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে দেখলো। দেখি একবার চেষ্টা করে, তোমার আপত্তি নেই তো? না না, বানান না আপনি, আমারও নেশা, নিজে নিজেই চেষ্টা করি, কারো কাছে কোনোদিন শিখিনি, বলল ছেলেটা। ও মশাই, কি করছেন? আবার মাটি ঘাঁটতে লাগলেন কেন? চেষ্টা আবার কি করবেন? প্রাণগোপাল বললেন। দেবব্রতর হাত তখন চলছে। ছোটবেলায় খুব শখ ছিল মাটি দিয়ে জিনিসপত্র বানানোর। কত কাণ্ড করে যে মাটি জোগাড় করতেন, ছোট ছোট পুতুল তৈরি করতেন। একবার এক আত্মীয় এসে সব দেখে শুনে দেবব্রতর বাবাকে বললেন, হ্যাঁ দাদু, ছেলেকে কি খুমর করবে নাকি?
ব্যাস ওই শেষ। মাটিতে হাত দেওয়াই বারণ হয়ে গেল দেবব্রতর। বাড়িতে যা মাটির পুতুল ছিল সব ফেলে দেওয়া হলো। বকুনি যা খেলেন সে তো আর কহতব্য নয়। শুধু অনেক পরিশ্রমে, অনেক চেষ্টায় যে কৃষ্ণর মূর্তিটা তৈরি করেছিলেন, বুড়ি সাবির মা সেটা নিয়ে গেল। বলল, কেষ্ট ঠাকুর যেমনই হোক সেজ দাদা বাবুর বড় যত্ন করে করেছে, আমার ঘরে থাক। কিছুক্ষণের চেষ্টায় দিব্যি একটা পাখি তৈরি করে ফেললেন দেবব্রত। তৈরি করে নিজেই উৎফুল্ল হলেন। এখনো পারেন তাহলে। ছেলেটাও বলল, এই তো পেরেছেন। এটা কি পাখি? কি পাখি মশাই? আপনি আমার এসবও পারেন নাকি? প্রাণগোপাল জিজ্ঞেস করলেন। দেবব্রত আজ খুব খুশি। সত্যি এই শখটার কথা তো ভুলেই গেছিলেন। উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু হলো না। ফোন বেজে উঠল। দেবব্রতর ছোট ভাই হঠাৎ পড়ে গিয়ে পা ভেঙেছেন। সব আনন্দ মাথায় উঠল। তক্ষুনি বাড়ির দিকে রওনা হলেন। এটা নিয়ে যাবেন না? ছেলেটা চেঁচালো। দেবব্রত না না বলতে বলতে টোটোয় উঠলেন। কদিন এই নিয়েই ব্যস্ত থাকলেন। আজ ভাই নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছেন। দেবব্রত অনেকটা নিশ্চিন্ত হয়ে বাড়ি এলেন। বাড়ি ঢুকতেই অনুরাধা বললেন, প্রাণগোপাল বাবুর কাণ্ড দেখেছো? এই সব জিনিস তোমার জন্য আনিয়েছেন। কিছুক্ষণ আগে এগুলো নিয়ে এসে বললেন, দেবব্রত বাবু যে আবার মাটির পুতুল টুতুল তৈরি করতে পারেন জানতাম না তো। আজকাল অনলাইনে সব পাওয়া যায়, এমনকি মাটিও। মাটির জিনিসপত্র তৈরি করা নাকি এখন অনেকের হবি। ছেলেকে বলছিলাম, সেই বলল। দেরি না করে আনিয়ে ফেললাম। এই দিয়ে যা ইচ্ছে তৈরি করতে পারবেন। ছেলে বলল, শুধু মাটিতে হবে না, রঙও দরকার। সত্যি কথা, রং না করলে চলবে কেন? তাই রঙও আনিয়েছি। উনি ফিরলে দেখাবেন। জিনিসগুলো ঠিকঠাক হলো কিনা জানা দরকার। কোনো হবি টবি না থাকলে চলে নাকি? বয়স হয়েছে বলে কি সবই বিসর্জন দিতে হবে? আমি তো অবাক, কিন্তু আমাকে কিছু বলতেই দিলেন না। ওর তো সেই এক কথা, প্রতিবেশী যদি প্রতিবেশীর জন্য এইটুকুও না করে তাহলে চলে কি করে? শুধুই কি প্রতিবেশী, আরো কিছুও কি নয়? দেবব্রতর মুখে হাসি ফুটল। আবার বেরিয়ে গেলেন। প্রাণগোপালের বাড়িতে গিয়ে বেলটেল টিপলেন না, গলা তুলে ডাকলেন, ও মশাই, গেলেন কোথায়? এই যে তেতেপুরে ফিরলাম, খবরও নেবেন না নাকি? বন্ধু যদি বন্ধুর জন্য এটুকু না করে তাহলে চলে কি করে বলুন তো?